টু ইয়োর ইটারনিটির প্রথম পার্টে আমরা দেখেছিলাম অর্ব নেকড়ের রূপ নিয়ে অনিগুমাকে হারিয়ে দেয়। এটা দেখে হেজ এবং তার সৈনিকরা অবাক হয়ে গিয়েছিল। তারপরে হেজ মাছকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু প্যারোনা তাকে আটকে দেয়। তারপরে হেজ বলল, তোমাদেরকে আমার সাথে ইনোভেশনে যেতে হবে। কিছুক্ষণ পরে যখন মাছ চোখ খোলে তখন সে অর্বকে একটা ফল খেতে দেয়। ফলটা খেয়ে অর্ব মাছকে ধন্যবাদ জানায়। আর এখন সেকেন্ড পার্টের প্রথমে একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে মার্চের মতোই প্যারোনার বোনকেও বলি দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল। যখন প্যারোনা এটা জানতে পেরেছিল যে তার বোনকে বলি দেওয়া হয়েছে, তখন সে এটা সহ্য করতে পারেনি। তখন প্যারোনা কসম খেয়ে বলেছিল যে সে তার বোনের মতো আর কাউকে বলি চড়াতে দেবে না। ইনোভা যাওয়ার রাস্তাতে সামান মাছ এবং প্যারোনার কাছে এসে বসে, যেখানে সামান তাদেরকে বলে, আমি কোনো সত্যিকারের সামান নই, আমি একজন ক্রিমিনাল। ইনোভার লোকজন আমাকে লাভের জন্য ব্যবহার করত। আসলে ইনোভার লোকজনদের নিনাগ্রামের টাকা পয়সার উপরে নজর ছিল, এই কারণে তারা বলি দেওয়ার ফ্রন্টটাকে কখনো বন্ধ করেনি। নিনাগ্রামের লোকেরা ভাবতো এই বলিটা তাদের গ্রামের শান্তির জন্য দেওয়া হতো। এই কারণে ইনোভেশনের লোকজনকে তারা অনেক উপহার দিত। তার কিছুক্ষণ পরেই তারা ইনোভাতে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে হেজ তাদেরকে বলে যে তোমরা তোমাদের পছন্দের যে কোনো জিনিস কিনতে পারো, সমস্ত বিল আমাদের ইনোভার সরকার পরিশোধ করবে। তখনই সেখান দিয়ে হাঁটতে হাঁটতে মাছ একটি গ্রন্থাগারের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। মাছ দেরি না করে সে গ্রন্থাগারে ঢুকে যায়, কেননা সে তার মা বাবার কাছে একটি চিঠি পাঠাতে চায়। কিন্তু সে এমনটা করতে পারলো না, কেননা সে তার মা বাবার অ্যাড্রেসই জানে না। এটা শুনে হেজ মাছকে কথা দিল যে সে খুব তাড়াতাড়ি তার মা বাবার অ্যাড্রেস নিয়ে আসবে। তখনই মাছ একটি সাদা কাগজের ওপরে তার হাতের একটি ছাপ দিয়ে দেয়। আর এই হাতের ছাপটার মানে হলো যে সে এখনো ঠিক আছে, আর মার্চে এটা খুব তাড়াতাড়ি তার মা বাবার কাছে পৌঁছাতে চায়। তারপরে তাদেরকে খাবার খাওয়ানোর জন্য একটি হোটেলে নিয়ে যাওয়া হয়, যেখানে সবাই পেট ভরে খাবার খায়। আর আমরা দেখি অর্ব চপস্টিকের সাহায্যে খাবার খেতে শিখে যায়, কিন্তু তাদের খাবারগুলো শেষ হওয়ার আগেই তারা সবাই অজ্ঞান হয়ে যায়। আর এই সমস্ত কিছু হেজের প্ল্যানের মতেই হচ্ছিল, এবং হেজই তাদের খাবারের মধ্যে অজ্ঞান হওয়ার ঔষধ দিয়েছিল। তারপর অর্ব যখন তার চোখ খোলে, সে নিজেকে একটা বন্ধ কারাগারে দেখতে পায়, এবং কারাগারের বাইরে হেজ তার সিনিয়রকে অর্বের শক্তির সম্বন্ধে বলে। আর হেজের কথা অনুসারে যদি তারা অর্বকে তাদের আর্মিতে ভর্তি করতে পারে, তাহলে তাদের দেশ বাকিদের তুলনায় আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। আর অর্বের শক্তি হেজের সিনিয়রকে দেখানোর জন্য একটি ক্রিমিনালকে কারাগারের ভেতরে পাঠায় অর্বকে মারার জন্য, এবং সেই ক্রিমিনালকে বলা হয় যদি তুমি অর্বকে জানে মারতে পারো তাহলে তোমাকে এখান থেকে আজাদ করে দেওয়া হবে। আর ঠিক এমনটাই হলো। ক্রিমিনালের হামলা করার সঙ্গে সঙ্গে অর্বের ক্ষত জায়গাটা অটোমেটিক ঠিক হয়ে যায়। তার ক্ষতটা ঠিক হওয়ার পরে অর্ব সে ক্রিমিনালের উপরে হামলা করে দেয়। অর্বের এই চমৎকার শক্তি দেখে হেজের সিনিয়ররা অনেক বেশি আনন্দিত হয়ে যায়, এবং তারা অর্বকে তাদের কাছে ব্যবহার করার জন্য পরিকল্পনা করতে লাগে। তারপরে অর্বকে মার্চের সঙ্গে একটি কারাগারেই বন্দী করে দেওয়া হয়, এবং ঠিক তাদের উপরে বন্দী ছিল প্যারোনা। এবং প্যারোনা মার্চকে তাদের কারাগারের মধ্যে আলাদা আলাদা জিনিসপত্র খুঁজে দড়ির সাহায্যে প্যারোনার কাছে পাঠাতে বলে, যাতে তারা এইসবের সাহায্যে সেইখান থেকে পালাতে পারে। এই কথা শুনে মাছ একটি তীর এবং আরো কিছু জিনিসপত্র দড়িতে বেঁধে প্যারোনার কাছে পৌঁছে দেয়। এরপরে অর্ব নেকড়ের রূপ নিয়ে কোনায় একটা গর্ত করতে লাগলো, আর এই গর্তটা সোজা অনিগুমার কাছে নিয়ে গেল। কিন্তু হেজ ওদেরকে ওখানে ধরে ফেলে, যার পরে হেজ মাছকে বলল এখন থেকে অনিগুমার দেখাশোনা তুমি করবে। আর এইদিকে প্যারোনা সেইখান থেকে পালানোর জন্য পুরো প্ল্যান রেডি করে নিয়েছিল। সেই কারাগার থেকে পালানোর পর অনিগুমাকে মেরে অনিগুমার কিছু চিহ্ন নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল, আর এই চিহ্নটা নিয়ে গিয়ে সে নিনাগামের লোকজনদের সামনে রাখতে চেয়েছিল, যাতে তারা বলি দেওয়ার প্রথাকে বন্ধ করে দেয়। আর এইদিকে অনিগুমার ক্ষত পরিষ্কার করতে করতে মাছ বুঝতে পারে যে ভালুকটা আমাদের কোনো ক্ষতি করবে না। লোকজনের বিশাল সাইজ দেখে একে ভয় পায়। তারপরেই আমরা দেখতে পাই অনেক গভীর আঘাত লাগার জন্য অনিগুমা মরে যায়, এবং অনিগুমার সমস্ত স্কিলকে কপি করে নেয়। আর এইদিকে প্যারোনা তার কারাগার থেকে বেরিয়ে স্টোর রুমে পৌঁছে গেছিল, কিন্তু ওখানে একটা সৈনিক প্যারোনাকে দেখে নেয়। তখনই প্যারোনা সে সৈনিকটার উপরে হামলা করে অনেক সহজেই তাকে হারিয়ে দেয়। তারপরে প্যারোনা সেইখানে চলে যায় যেখানে মার্চ বন্দী ছিল। সেইখানে গিয়ে সে মার্চ, অর্ব এবং পাইরনকেও সঙ্গে নিয়ে নেয়। কিন্তু এই জেলখানা থেকে যাওয়ার আগে প্যারোনা অনিগুমার শরীরের কিছু অংশ তার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মার্চ তাকে এমনটা করতে আটকে দেয়। মার্চের কথা অনুসারে তারা অন্য কোনো পদ্ধতিতে লোকজনকে অনিগুমার সম্বন্ধে বোঝাতে পারবে। তারপরে তারা চারজন আন্ডারগ্রাউন্ড সিভেজ সিস্টেমের মধ্য দিয়ে বাইরের দিকে যেতে লাগলো, আর সেখান থেকে বাইরে বেরিয়ে তারা একটা ঘোড়া গাড়িও পেয়ে যায়। তারপরে তারা অনেক স্পিডে কারাগার থেকে বাইরে যেতে লাগে। তার কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে যে হেজ এবং তার সৈনিকরা তাদের পেছনে আসছে। এটা দেখে তাদেরকে আটকানোর জন্য প্যারোনা তাদের দিকে তীর ছুড়তে লাগে, কিন্তু তবুও হেজ অনেক স্পিডে তাদের দিকে এগিয়ে আসছিল। এরই মধ্যে তাদের একটা সৈনিক প্যারোনার ঘোড়ার গাড়ির মধ্যে উঠে যায়। তখনই প্যারোনা সে সৈনিকটার সঙ্গে লড়াই করতে লাগে। এরই মধ্যে হেজ নিশানা লাগিয়ে একটি তীর প্যারোনার দিকে ছুড়ে দেয়। এটা দেখে মার্চ প্যারোনার সামনে চলে আসে, আর ঠিক তখনই আমরা দেখতে পাই সেই তীরটা সোজা গিয়ে মার্চের পিঠে লেগে যায়। এটা দেখে অর্ব
অর্ব অনেক রেগে যায় এবং হেজের উপরে হামলা করে দেয়, যেটা দেখে হেজ অর্বের দিকে একটি তীর ছুড়ে দেয়। কিন্তু এইবারে অর্ব অনিগুমার রূপ নিয়ে সেই জায়গাটা পুরো মাতিয়ে দেয়। আর এইদিকে মার্চকে এই অবস্থায় দেখে মার্চের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো প্যারোনার চোখে চলে আসে। প্যারোনা মার্চকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সেই মুহূর্তে প্যারোনা বেশি কিছু করতে পারতো না। তার কিছু সময় পরে প্যারোনার চোখের সামনে মার্চ মারা যায়। আর এইদিকে অর্ব পাগলের মতো সেইখানকার ঘর বাড়িগুলোকে ভাঙচুর করতে লাগে। তখনই প্যারোনা মার্চকে তার কোলে তুলে নেয় এবং ঘোড়া গাড়ি থেকে লাফিয়ে অর্বের সামনে চলে যায়। আর সেইখানে গিয়ে প্যারোনা অর্বকে শান্ত হতে বলে এবং তারপরেই আমরা দেখতে পাই প্যারোনা একটি ভাঙা ব্লেড তুলে তার নিজের গলায় কাটতে যাচ্ছিল। কিন্তু অর্বের মধ্যে আগে থেকে মার্চের কিছু অনুভব ছিল এবং মার্চের আত্মা অর্বের সাহায্যে প্যারোনাকে এইটা করতে থামিয়ে দেয়। আর এইদিকে সেইখানকার সৈনিকরা প্যারোনাকে মারার জন্য তার দিকে তীর ছুটতে লাগে। আর ঠিক সেই মুহূর্তে অর্ব অনিগুমার রূপ নিয়ে প্যারোনাকে বাঁচিয়ে নেয়। তারপরে অর্ব প্যারোনাকে তার পিঠের উপরে বসিয়ে তাকে নিনা গ্রামের দিকে নিয়ে যেতে লাগলো। আর ওইদিকে হেজ ঘায়েল হয়ে মাটির মধ্যে পড়েছিল। এরই মধ্যে নিনা গ্রামে খবর চলে যায় যে একটা অনেক বড় ভাল্লুক নিনা গ্রামের দিকে এগিয়ে আসছে। এই কথা শুনে গ্রামের সমস্ত লোকেরা অনেক ভয় পেয়ে যায়। তারপরে তারা যখন ভাল্লুকের পিঠে প্যারোনাকে দেখতে পায় তখন তারা সবাই অবাক হয়ে যায়। তখন প্যারোনা অর্বের পিঠ থেকে নেমে মার্চের মা বাবার কাছে গিয়ে সেই হ্যান্ডপ্রিন্টটা দেখায় যেটা মার্চ মরার আগে বানিয়েছিল। এইসব শুনে মার্চের মা বাবা কান্না করতে লাগে। ওদের একটাই আফসোস ছিল যে মার্চকে বাঁচানোর জন্য তারা কোনো চেষ্টাই করেনি। এইসবের জন্য প্যারোনাকে তারা ধন্যবাদ জানায়। তখনই সেখানে একজন দৌড়ে এসে বলে হেজ এবং তার সৈনিকরা এই দিকে এগিয়ে আসছে। এটা শুনে প্যারোনা বুঝে যায় যে এইবারে তারা অর্বকে নিয়ে যাওয়ার জন্য এই দিকে আসছে। এইসব দেখে প্যারোনা অর্বকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। প্যারোনার এই কথা শুনে অর্ব নেকড়ের রূপ নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। আর এইদিকে প্যারোনা এবং তাদের কিছু সৈনিক একটি বড় টাওয়ারের মধ্যে উঠে যায় যাতে সে হেজকে অর্বের দিকে না যেতে আটকাতে পারে। এর জন্য প্যারোনা একটি তীর হেজের দিকে ছুড়ে দেয়। আর এই তীরটা সোজা গিয়ে হেজের হাতে লাগে। আর এইদিকে অর্ব জঙ্গলের মধ্যে একাই হাঁটছিল। যখনই তাকে খিদা লাগতো সে মার্চের রূপ নিয়ে গাছে উঠে ফল পেরে খেয়ে নিত। এইসবের মধ্যে সে একটা চেনা গন্ধ পায় এবং সে যখন পেছনে ঘুরে দেখলো তার পেছনে আর অন্য কেউ নয়, সেই বয়স্ক মহিলাটি যার নাম পায়রন। সে মার্চকে নিজের সামনে দেখে অবাক হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই পায়রন বুঝতে পেরে যায় যে তার সামনে যে দাঁড়িয়ে আছে এটা মার্চ নয়, এটা হচ্ছে অর্ব। তখনই অর্ব আবারও তার রূপ বদলালো এবং সে ঘোড়া গাড়িটার মধ্যে উঠে মার্চের রক্ত দেখে অর্ব উদাস হয়ে যায় এবং সে ঘোড়া গাড়ি থেকে নেমে জঙ্গলের দিকে যেতে লাগলো। অর্বকে যেতে দেখে প্যারোনাও অর্বের পেছনে হাঁটতে লাগলো। 2 দিন খাবার না খেয়ে হাঁটার পর পায়রন অনেক বেশি ক্লান্ত হয়ে যায় এবং খিদের জ্বালায় অর্বের পায়ের ক্ষত জায়গাটাকে কামড়ে দেয়। অর্বে এটা বুঝতে পেরে পায়রনের খিদা মেটানোর জন্য মার্চের রূপ নিয়ে গাছে উঠে যায় আর গাছ থেকে ফল পেরে পায়রনকে খেতে দেয়। তারপরে পায়রন অর্বকে লেখাপড়া শেখায়। সে মাটিতে অক্ষর লিখে অর্বকে কপি করতে বলে। এরকমই লিখতে লিখতে অর্ব এখন তার নাম লিখতে পারে। আর এত কিছুর পেছনে পায়রনের একটাই শর্ত ছিল, এইসবের বিনিময়ে অর্ব যেন তার দেখাশোনা করে। এইসবের মধ্যে পায়রন অর্বকে অনেক কিছু শিখিয়ে দেয়, যেমন আগুন জ্বালিয়ে মাছ পোড়া খাওয়া, আরো অনেক কিছু। যার পরে তারা একটা শহরের মধ্যে পৌঁছায় যেখানে একটা পোর্ট ছিল। আর এখনো অর্ব ভালোভাবে কথা বলতে শিখে গেছে। তারপরে অর্ব পায়রনকে তার অতীতের সমস্ত কথা খুলে বলে। আর এইসবের মধ্যেই তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে পায়রন অর্বকে বলল যে কাল আমি আমার পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাব। আর রাত হয়ে যাওয়ার কারণে তারা সেই জঙ্গলের মধ্যেই শুয়ে যায়। তারা যখন শুয়েছিল তখন হঠাৎ একটি অদ্ভুত জীব অর্বের উপরে হামলা করে তার রূপ নিয়ে নেয়। তারপরে সেই জীবটার সঙ্গে লড়াই করা ছাড়া অর্বের সামনে আর কোনো রাস্তায় ছিল না, যার জন্য অর্ব নেকড়ের রূপ নিয়ে নেয়। তারপরে আমরা দেখতে পাই হঠাৎ করে মাটির তল থেকে একটি মানুষ বেরিয়ে আসে যে কালো কাপড় পরেছিল। আর সেই ব্যক্তিটাই বলল যে আমি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছি। আর এও বলে যে এই জীবটাকে মারার জন্য তার বুকের মধ্যে থাকা সেই কোরটিকে নষ্ট করতে হবে। এইসব শুনে অর্ব নেকড়ের রূপ নিয়ে সেই জীবটার উপরে হামলা করে দেয় এবং আমরা দেখতে পাই সেই জীবটা অর্বকে অনেক খারাপ ভাবে মেরে দেয়। তারপরে অর্ব ভাল্লুকের রূপ নিয়ে সেই জীবটাকে মাঝখান থেকে ফেলে দেয়। কিন্তু এত কিছু করার পরেও অর্ব সেই জীবটার কাছে হেরে যায়। অবশেষে অর্ব মার্চের রূপ নিয়ে সেই জীবটার উপরে আরেকবার হামলা করে, কিন্তু এইবারে অর্ব সেই জীবের কোরটাকে তার বুকের মাঝখান থেকে বের করে নেয়। আর অর্ব যখন সেই কোরটিকে হাতে নিয়ে বসেছিল তখন কালো কাপড় পরা ব্যক্তিটা অর্বের কাছে চলে আসে এবং অর্বকে বলে যে আমি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছি এখানকার লোকজনদের রক্ষা করার জন্য, আর তোমাকে আটকানোর জন্য কিছু অশুভ শক্তি তোমার পেছনে পড়ে আছে আর খুব তাড়াতাড়ি তারা আবারও তোমার উপরে হামলা করবে। এই কথা বলে সে ব্যক্তিটা সেইখান থেকে উধাও হয়ে যায়। তার পরের দিন অর্ব এবং পায়রন একটি ঘরে গিয়ে পৌঁছায়। আর সেখানে গিয়ে পায়রন অনেক বেশি আনন্দিত হয়ে গিয়েছিল, কেননা সে তার সমস্ত রকম মুশকিলকে অতিক্রম করে আবারও এখানে ফিরে এসেছে। তারপরে আমাদের দু ভাইয়ের একটি গল্প দেখানো হয়, যেখানে ছোট ভাইয়ের নাম হচ্ছে গুগু আর বড় ভাইয়ের নাম হচ্ছে সিন। তারা দু ভাই একসঙ্গে জঙ্গলের একটি প্রান্তে তাঁবুর মধ্যে বসবাস করত। এই দুই ভাইয়ের একটাই স্বপ্ন ছিল যে তারা কোনো না কোনো একদিন অনেক বড় একটা ঘর বানাবে। তারা দুজনেই জানতো যে এটার জন্য তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। এই জন্য তারা দু ভাই
একটি কৃষকের কাছে কাজ করত, আর তারা কৃষকের কাছ থেকে সবজি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করত। আর বাজারের মধ্যে গুগু প্রতিদিন একটা মেয়েকে দেখতো, আর এই মেয়েটাকে গুগু অনেক বেশি পছন্দ করত। কিন্তু গুগু এটা জানতো যে সে অনেক বড় ঘরের একটা মেয়ে, এই কারণে গুগু তার সঙ্গে কথা বলার কখনোই চেষ্টা করেনি। একদিন গুগুর দোকানের মধ্যে একটি বয়স্ক লোক আসে, যাকে সবাই মদের ব্যাপারী বলে জানতো। এই লোকটি যাওয়ার পরে গুগু জানতে পারে যে ওই লোকটা পাহাড়ের মধ্যে থাকে, আর ওকে নিয়ে সবাই একটা কথা বলতো যে ও নাকি নেশা করার আলাদা আলাদা জিনিস বিক্রি করতো। সেই দিন সন্ধ্যেবেলা গুগু ঘরে ফিরে এসে দেখে কয়েকটা অচেনা ছেলে তার বড় ভাইয়ের সাথে কথা বলছে, আর গুগু ওখানে যেতে সবাই ওখান থেকে চলে যায়। তারপরে গুগু তার দাদাকে জিজ্ঞেস করে যে ওই ছেলেগুলো এখানে কিসের জন্য এসেছিল, কিন্তু সিন গুগুকে কিচ্ছুই বলে না। তারপরে গুগুর নজর তাদের সেভিং বক্সের উপরে পড়ে, আর গুগু নোটিস করে এই বক্স থেকে কিছু পয়সা গায়েব হয়ে গেছে। আর যখন গুগু এটার সম্বন্ধে তার দাদাকে জিজ্ঞেস করে, তখনও সিন তাকে এটার সম্বন্ধে কিচ্ছুই বলে না। গুগু বুঝতে পেরে যায় যে সিনি এইখান থেকে টাকা নিয়েছে। তারপরে গুগু সেই সেভিং বক্সটাকে একটি গাছের কোটরে লুকিয়ে দেয়। তারপরের দিন গুগু বাজারের মধ্যে একটি কুকুর দেখতে পায়, আর এই কুকুরটার গলার মধ্যে তার নাম মেয়ার লেখা ছিল। তারপরে কুকুরের নামটি ধরে কেউ একজন চিৎকার করে। আওয়াজ শুনে গুগু যখন তার কাছে যায়, তখন গুগু দেখে কুকুরের মালিকটা আর অন্য কেউ নয়, এটা হচ্ছে সেই মেয়েটাই যাকে গুগু পছন্দ করত। গুগু কুকুরটিকে সেই মেয়েটিকে ফিরিয়ে দেয়, আর এটার জন্য খুশি হয়ে সেই মেয়েটি গুগুকে অনেক দামি একটা আংটি দেয়। আর গুগুকে এও বলে যে তুমি যদি এই আংটিটা বিক্রি করে দাও, তাহলে তোমাকে আর কখনো সবজি বিক্রি করতে হবে না। গুগু এটার জন্য অনেক আনন্দিত হয়ে গিয়েছিল, কিন্তু তার মুখে এই হাসিটা বেশিক্ষণের জন্য ছিল না। কেননা ঘরে গিয়ে গুগু দেখে তার সমস্ত জমানো টাকাগুলো তার বড় ভাই নিয়ে পালিয়ে যায়। আর সিন সেখানে একটা চিঠি ছেড়ে গিয়েছিল, যার মধ্যে লেখা ছিল অনেক টাকা উপার্জন করার জন্য সে এখান থেকে অনেক দূরে যাচ্ছে। গুগু জানতো এইগুলো সব মিথ্যে। তারপরে কয়েকদিন গুগু অনেক উদাস হয়ে থাকে, তার কোনো কিছুর ওপরেই মন বসতো না। তাই গুগু একদিন সন্ধ্যেবেলা যখন সে একা হাঁটছিল, তখন গুগু দেখতে পায় একটি কাঠের গাড়ি, আর সেই গাড়িটা থেকে একটি বড় কাঠ গুগুর মাথার উপর দিয়ে গিয়ে তার পেছনে পড়ে। এটা দেখে কাঠের মালিক সেই কাঠটিকে তোলার জন্য চেষ্টা করে, কিন্তু সে এই কাঠটিকে একা তুলতে পারে না। তাই জন্য সে সাহায্য চাইতে সেইখান থেকে চলে যায়। তারপরে গুগু নোটিস করে সেই কাঠটি নিচের দিকে গড়তে লাগে। এই কাঠটির সামনে গুগু একটি মেয়েকে দেখতে পায়, আর এই মেয়েটা অন্য কেউ না, এটা হচ্ছে সেই মেয়েটা যাকে আমাদের গুগু পছন্দ করে। তাই গুগু তার অনসাইডেড লাভকে বাঁচানোর জন্য সেই দিকে ছুটে যায়। সময় থাকতে সেই মেয়েটিকে ধাক্কা দিয়ে তাকে বাঁচিয়ে তো নেয়, আর এইসবের মধ্যে গুগু সেইখান থেকে নিচে পড়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই সেই কাঠটি গুগুর মুখের উপরে পড়ে। গুগু তো ধরে নিয়েছে যে সে আর বাঁচবে না, তাই সে ওখানে পড়ে পড়ে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। এইসবের মধ্যে গুগু জানতে পারে যে তার পছন্দের মেয়েটির নাম হচ্ছে রিন। তারপরে আমরা একটা বয়স্ক লোককে দেখতে পাই। এই লোকটি হচ্ছে সেই লোকটি যাকে সবাই মদের ব্যাপারী বলে চেনে। সে গুগুকে সেখান থেকে উদ্ধার করে তার ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে গিয়ে সেই লোকটি গুগুর মুখে সার্জারি করে দেয়। আর যখন গুগুর জ্ঞান ফিরে, তখন সে হেঁটে একটি আয়নার সামনে চলে যায়। তখন গুগু দেখে তার মুখটা অনেক খারাপ ভাবে থেচকে গেছে। তখন ব্রিয়র তাকে বলে যে তোমার কপাল অনেক ভালো যে এত কিছুর পরেও তুমি এখনো বেঁচে আছো। তারপরে ব্রিয়র গুগুর মুখটাকে ঢাকানোর জন্য একটি মাস্ক দিয়ে দেয়, যাতে সে তার চেহারা দেখে আফসোস না করে। তার ঠিক 3 মাস পরে পায়রন এবং অর্ব তাদের ঘরে যায়। সেখানে গিয়ে পায়রন ব্রিয়র এবং গুগুকে অর্বের শক্তি সম্বন্ধে বলে। অর্বের শক্তি দেখে ব্রিয়র বলে আসলে অর্ব একটি শক্তিশালী হাতিয়ারের মতো কাজ করতে পারবে, আর এটার জন্যই আলাদা আলাদা দেশ অর্বকে তাদের সঙ্গে মেলানোর চেষ্টা করবে। আর ওইদিকে গুগু আর অর্ব অনেক তাড়াতাড়ি অনেক ভালো বন্ধু হয়ে যায়, যেহেতু তাদেরকে এখন একসাথেই থাকতে হবে। এটার জন্য গুগু অর্বকে সমস্ত রকম কাজ শিখিয়ে দেয়। এরকমই একদিন ব্রিয়র এবং পায়রন অর্বকে বাঁচানোর জন্য কথাবার্তা বলতে লাগে, আর এইসব শুনে গুগু অনেক রেগে যায়, কেননা সে অর্বকে তার ভাইয়ের মতো মানে। আর এটার জন্য সে অর্বের শত্রুদের মারার জন্য সবসময় রেডি হয়ে থাকতো। একদিন গুগু আর অর্ব যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই তাদের ঘরে রিন চলে আসে। রিনকে দেখে গুগু অনেক সারপ্রাইজড হয়ে যায়। আসলে রিন এখানে আঘাতের জন্য ঔষধ নিতে আসে, আর এই আঘাতটা রিনকে তখনই লেগেছিল যখন গুগু তাকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়েছিল। কিন্তু রিন এটা জানতো না যে গুগুই তাকে বাঁচিয়েছিল। কিছুক্ষণ পরে রিনের নজর গুগুর ওপর থেকে সরে অর্বের দিকে চলে যায়, আর এটা দেখে গুগু অনেক রেগে যায়, কেননা রিন তাকে আগের মতো আর কখনো দেখতে পাবে না। কিছুক্ষণ পরে রিন ব্রিয়রের কাছ থেকে ঘরে থাকার অনুমতি নিয়ে নেয়, আর রিন ব্রিয়রকে কথা দেয় যে সে পরের দিন তার জিনিসপত্র নিয়ে আবারও এখানে ফিরে আসবে। তো গাইস, এর সাথে টু ইউর ইটারনিটি সেকেন্ড পার্টটা আমি এখানে শেষ করছি। এরকম ভাবে ভালোবাসতে থাকুন। দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণের জন্য বাই।